নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নের সহযোগিতা কামনা। ওসমান হাদি হত্যায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন, মাস্টারমাইন্ড মহানগর যুবলীগ নেতা বাপ্পি দাবি ডিবির। জাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে জটিলতা, কারিগরি ত্রুটির কারণে 4 ঘণ্টা বন্ধ থাকার পর মধ্যরাতে ফের শুরু। ভোট পড়েছে 60% বেশি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। পরিবেশ তৈরি না হওয়ার অভিযোগ করে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি। পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কাজ করছে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ জানান, ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে আপিল করেছেন 164 জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল। বাদ পড়াদের পাশাপাশি আবেদন করছেন বৈধ ঘোষিত প্রার্থীর বিপক্ষেও। প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করলেও ভোটের পরিবেশ নেই বলে মনে করেন কেউ কেউ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তাদের। প্রতিনিয়ত আমরা বুলিং এবং বিভিন্নভাবে হুমকি ধমকির শিকার। শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই। প্রশাসন ক্ষেত্র বিশেষে নিরপেক্ষ নেই, আমি তা যা দেখছি। এদিন বিকেলে সিএসির সঙ্গে দেখা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি। সে কারণে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা তার। পাতানো নির্বাচনের চেষ্টা অব্যাহত থাকলে মাঠে নামার হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র। আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। পক্ষপাত মুক্ত থাকতে ইসির প্রতি আহ্বান জানিয়ে সিএসির সঙ্গে দেখা করেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরাও। প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে। 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী সেলের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে ইসি। থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দেন তিনি। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের রোহিঙ্গা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার, কোস্টগার্ডের প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,682 জন তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে দেশের 7,61,240 জন এবং প্রবাসী 7,82,542 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে অ্যাপ তৈরি হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে আগামী 100 বছরের নির্দেশনা পাবে দেশ। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে তথ্য দিতে প্রধান উপদেষ্টার দফতর সপ্তাহে 3 দিন সংবাদ সম্মেলন করবে বলেও জানান প্রেস সচিব। ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে।
ঢাকার 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইইউ প্রতিনিধি দল। এ সময় নির্বাচন ও দেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনও সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন এবং দেশের উন্নয়নে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে। তারা বলেছেন যে অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে বিএনপি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। বুধবার রাত 12:40 এই গণনা কার্যক্রম শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরি ত্রুটির কারণে রাত 8:50 ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থী সহ অংশীজনের সঙ্গে আলোচনা করে আসে নতুন সিদ্ধান্ত। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিস ফাতেমা কাকলি জানান, প্রথমে একটি কেন্দ্রের ভোট গণনা হাতে করা হবে, পরে এই কেন্দ্রের ভোটই 2 কোম্পানির 2 মেশিনে গণনা করা হবে। হাতে গণনার পর পাওয়া ফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে সেই মেশিন দিয়ে সব কেন্দ্রের ভোট গণনা করা হবে। যৌথ নির্বাচনে ভোট পড়েছে 60%-এর বেশি। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনে যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে। আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেয়ায় কাল হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভারতে বসে হত্যার নির্দেশ দেয় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। খুন করে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ভারতে পালাতেও ভূমিকা রাখে বাপ্পি। ঘটনার 1 মাসেরও কম সময়ে 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ডিবি প্রধান। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে 2 জন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি। হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, ছায়া তদন্তে নামে র্যাবও। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়।
ডিবি বলছে হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে। আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে। আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। সারা দেশে শীতের দাপট, হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। রাজধানীর বাতাসে বেড়েছে ক্ষুদ্র বিষাক্ত কণা, শ্বাসকষ্ট সহ বাড়াচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এনইআইআর সিস্টেম চালু নিয়ে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছেন মোবাইল ব্যবসায়ীরা। ডিআরইউতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মার্চ পর্যন্ত সময় দিয়েও 9 উৎপাদক প্রতিষ্ঠানের স্বার্থে সিদ্ধান্ত বদল করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ভেঙে ব্যবসা করার অভিযোগ তুলেছেন হ্যান্ডসেট উৎপাদকরা। মানুষের সহানুভূতি পেতে আন্দোলনে নারী ও শিশু ব্যবহারের নিন্দাও জানিয়েছে এমআইওবি। করফাকি ও অবৈধ ফোনের ব্যবসা বন্ধে গেল বছরের 16 ডিসেম্বর থেকে দেশে এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। আর আনঅফিসিয়াল ফোন বেচাকেনা ও আমদানির সুযোগ দেয়া হয় চলতি বছরের 15 মার্চ পর্যন্ত। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে 1 জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু এবং আনঅফিসিয়াল ফোন বৈধ করার সুযোগ দেওয়া হয় 31 ডিসেম্বর পর্যন্ত। এনআইআর সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে দায়ী করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটি বলছে, এই সিদ্ধান্তে মোবাইল বাজারে উৎপাদক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। তৈয়ব সাহেব উনি কথা দিয়েছিলেন মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে। বিটিআরসির ওয়েব পেজে দিয়েছিল না, দেওয়ার পরে 3-4 দিনের মাথায় সেটা সরিয়ে ফেলছে। তো এটা তো আসলে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা হচ্ছে। পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের কড়া সমালোচনা করেছে হ্যান্ডসেট উৎপাদকদের সংগঠন এমআইওবি। এনইআইআর সিস্টেমকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। দেয়ার ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন যে আমরা মহিলাদের নিয়ে আসবো সো দ্যাট আমরা একটা সিম্পেথি পেতে পারি, সবাই ইনপুট করতে পারবে। এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে এটা আমার মাথায় ধরতেছে না। এ সময় বিশ্ববাজারে চিপসেটের দাম বাড়ায় সম্প্রতি দেশের বাজারে স্মার্টফোনের দামও বেড়েছে। এর সঙ্গে এনইআইআর সিস্টেম চালুর কোনো সম্পর্ক নেই বলে জানায় এমআইওবি। সবগুলো ডেটা এখন এনইআইআর সিস্টেমে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কমছে ব্যাক টু ব্যাক এলসি, মূলধনী যন্ত্রপাতিতেই নেই আশার আলো। নেতিবাচক অবস্থানে পেট্রোলিয়াম আমদানির চিত্র। বাংলাদেশ ব্যাংকের এমন তথ্যে অবাক হচ্ছেন না উদ্যোক্তারা। তাদের দাবি, ব্যবসা বাণিজ্যের যে হাল তা বিনিয়োগ সম্প্রসারণে তেমন কোনো এলসি হচ্ছে না। যা হচ্ছে তা চলমান কার্যক্রমকে টেনে নিয়ে যাওয়ার জন্য। গেল 4 মাস ধরে কমছে রপ্তানি আয়। কবে ফিরবে ইতিবাচক ধারায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলাদেশ ব্যাংকে গিয়ে দেখা গেল আশার কোনো আলো জ্বলেনি এলসির ঘরে। জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রপ্তানি ক্রয়াদেশের বিপরীতে খোলা এলসি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 12.90% আর 3.87% কমেছে নিষ্পত্তি। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলা বেড়ে ইতিবাচক ধারায় আরও গতি বাড়ালেও গত বছরের জুলাই থেকে নভেম্বর সময়ের তুলনায় এসব যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 17%। আমরা তো প্র্যাকটিক্যাল ফিল্ডের মানুষ, আমরা তো নিজেরা আমরা দেখি, কারণ এখন তো টোটাল ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, শিল্প সব আছে আইসিইউতে এবং বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছে। সেখানে নতুন করে আবার মূলধনী যন্ত্রপাতি আনার কোনো কারণ আমি দেখছি না। বেহাল অবস্থায় শিল্পে দরকারি মধ্যবর্তী পণ্য আমদানির চিত্র।
খোলার পরিমাণ কিছুটা বাড়লেও প্রায় 16.5% কমেছে নিষ্পত্তি। ব্যবসায়ীরা বলছেন অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্দা দশার প্রতিফলন ঘটছে এলসির হিসাবে। 10 বছর আগের বিষয় কিন্তু এখন এই প্রোডাক্টিভিটি দিচ্ছে না, যার এবং নিউ টেকনোলজি অ্যাড হয়েছে, যার কারণে আমি কিন্তু নিউ ইনভেস্টমেন্ট বলতে ফ্যাক্টরি বাড়াচ্ছি না, আমি পুরানটাকে টিকে রাখার জন্য কিছু ভর্তুকি দিয়ে মেশিন চেঞ্জ করছি। আপনারা যা দেখছেন পরিসংখ্যানে কিছু মূলধনী জিনিস আসছে, ইট ইজ ওনলি ফর রিপ্লেসমেন্ট, নট নিউ। বছর ব্যবধানে গেল নভেম্বর পর্যন্ত 5 মাসে পেট্রোলিয়াম আমদানিতে এলসি খোলা 8.83% কমেছে আর নিষ্পত্তি কমেছে 10.89%। যে অবস্থা বিরাজ করেছে তাতে করে যে এই আপনি যে অংশটা বলেছেন 3%, 5%, এরকম কম হলে এটা কোনো কগনিজেন্সেবল ইস্যু না। এটা তো 20-25% কমতে পারত। এই বছরটাও হয়তো স্টার্টিংটা অত ভালো যাবে না, পরবর্তীতে কি হয় সেটা দেখা যাবে ইলেকশনের পর। নির্বাচনের মাধ্যম দিয়ে যদি একটা রাজনৈতিক সরকার আসে, সেই রাজনৈতিক সরকারের দায়িত্ব এবং কর্তব্য থাকবে বিনিয়োগ পরিবেশকে উন্নত করা। তাহলে আপনার ঋণপত্র খোলা বেড়ে যাবে, দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো হবে, অর্থনীতির চাকা আবার সচল হওয়া শুরু করবে। নভেম্বর পর্যন্ত 5 মাসে ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি প্রায় 1% কমলেও খোলা 10.5%-এর বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকার অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানকার নাগরিকরা কেনাকাটা কমিয়ে দেওয়া সহ নানামুখী জটিলতায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। বিশেষ করে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো মার্কিন ট্যারিফ পরিশোধে এখনও যেমন সিদ্ধান্তহীনতায় রয়েছে, তেমনি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছুটা উত্তেজনা থাকায় তৈরি পোশাকের অর্ডার ক্রমশ কমছে। তবে নির্বাচনের পর স্থিতিশীল পরিস্থিতিতে বায়াররা অর্ডারের পরিমাণ বাড়াবে বলে আশ্বস্ত করছে গার্মেন্টস ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের 6 মাসের মধ্যে জুলাই মাসে রেকর্ড 25% প্রবৃদ্ধিতে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির পরপরই মার্কিন ট্যারিফ জটিলতার কবলে পড়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আপাতত ট্যারিফ সংকটের সমাধান হলো পরবর্তী বাকি 5 মাসে রপ্তানি আয় কমার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধিও কমেছে। এর মধ্যে সবশেষ ডিসেম্বর মাসে 3.23 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরে ছিল 3.77 বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বরে যেটা আমরা ফাইনাল রিপোর্টটা ইপিপি থেকে পেয়েছি, সেখানের মধ্যে আমরা মাইনাসের দিকে আছি। সেটা শুরু হয়েছিল কিন্তু ট্রাম্পের ট্যারিফের ইম্পোজ করার পর থেকে, তখন থেকেই কিন্তু আমাদের অর্ডারটা কমতেছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 3.22 বিলিয়ন মার্কিন ডলার, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে 7.83 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 1.84 বিলিয়ন মার্কিন ডলার এবং অপ্রচলিত বাজারের দেশে 2.67 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে ট্যারিফ জটিলতা এবং দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বায়ার প্রতিষ্ঠানগুলো অর্ডার দেওয়ার ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে দাবি বিজিএমই এর। দেশের স্টেবিলিটির একটা ব্যাপার স্যাপার থাকে, সামনে ইলেকশন আছে, বায়াররা চিন্তা করতেছে যদি অর্ডার দেয়, অর্ডারটা যদি ঠিকমতো না উঠে তাইলে ওদের তো একটা বিশাল লস আছে। ওইটা চিন্তা করে হয়তো এরা আমাদের দেশে এই মুহূর্তে অর্ডার কম দিয়ে অন্য দেশে অর্ডারটা বাড়াইছে। অবশ্য বাংলাদেশের তৈরি পোশাক অর্ডার কমার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এর মধ্যে ইউরোপীয় আমেরিকার মতো ক্রেতা দেশগুলোতেও চলমান অর্থনৈতিক অস্থিরতাও অন্যতম কারণ। ফলে সেখানকার নাগরিকদের কেনাকাটাও সীমিত হয়ে আসার প্রভাব পড়েছে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে। ইউরোপ অথবা অন্যান্য বাজার যেগুলি আছে সেখানেও কিন্তু অর্থনৈতিক মন্দা চলছে, যুদ্ধ বিদ্রোহ বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে, একটা অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু ওরাও কম কিনেছে। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। গত 4 দশকের বেশি সময় ধরে নানা সংকটের মাঝেও এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। এখন মার্কিন ট্যারিফ সহ নানা জটিলতায় যে সংকট সৃষ্টি হয়েছে, আগামীতে তা কেটে যাবে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আগের পর্যায়ে পৌঁছাবে, এমনটি বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। খাদ্যপণ্যের সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়ার মধ্যে টানা দ্বিতীয় মাসের মতো বেড়েছে মূল্যস্ফীতির হার, যা গেল জুলাইয়ের পর ডিসেম্বরের সর্বোচ্চ প্রায় 8.5% পৌঁছেছে। আর খেটে খাওয়া মানুষের পকেটের ওপর চাপ বাড়লেও তেমন সুখবর নেই মজুরি হারের সূচকে।
2024 সালের জুলাইয়ে আন্দোলনের মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার উঠেছিল রেকর্ড 11.66%। এরপর ধীরে ধীরে চলতি বছরের অক্টোবরে নেমে আসে 8.17%, যা 39 মাসের মধ্যে সবচেয়ে কম। কিন্তু এরপর 2 মাস ধরে ফের বাড়ছে মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের সঙ্গে হার বেড়েছে খাদ্য বহির্ভূত খাতেও। সোমবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানিয়েছে, ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.49%। নভেম্বরে যা ছিল 8.29%। গত বছরের জুলাইয়ের পর যা সর্বোচ্চ। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণও। নভেম্বর মাসের 7.36% থেকে বেড়ে ডিসেম্বরে হয়েছে 7.71%। আর খাদ্য বহির্ভূত খাতে নভেম্বরের 9.08%, ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 9.13%। এদিকে সুখবর নেই মজুরি হারের সূচকেও। সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে প্রায় 8.5%, সেখানে ডিসেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল 8.07%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শীতের দাপটে জবুথবু প্রাণ প্রকৃতি। 10 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। আবহাওয়া অফিস বলছে, বাতাসে ভাসমান বস্তুকণা বাড়ায় কাটছে না কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নামে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। শীতের কারণে 11টা বাজলে লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু, হাত পা শিখতে নেই আসতেছে খালি। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বৈরী আবহাওয়া কষ্ট বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। তীব্র শীতে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ছেন অনেকেই। 5-7 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ কম নাই, আমাদের কাজ কম করার খুব অসুবিধা। মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, বায়ু দূষণের কারণে বাতাসে বেড়েছে ভাসমান বস্তুকণা। এতে কাটছে না কুয়াশা, এতে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশা ফরমেশনের জন্য এক ধরনের পার্টিকেল লাগে, যেটা পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর শীতের সময় ঢাকায় বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর বেশ আগে থেকেই রাজধানীর বাতাসে বেড়েছে দূষণের পরিমাণ। দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই থাকছে ঢাকার অবস্থান। বাতাসে বেড়েছে ছোট বিষাক্ত কণার পরিমাণও। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ। এ অবস্থার জন্য ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া সহ হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। সমাধানে বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত নীতিমালা প্রণয়নের কথা। আদিত্য ধর ও জাকারিয়া জয়ের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। 8 মাসের ছোট শিশু আয়মান মায়ের কোলে হুটোপুটি করার কথা থাকলেও জন্মের পর থেকেই হাসপাতালের বিছানায় লড়াই করছে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের জন্য। শুধু আয়মান নয়, ঢাকায় জন্ম নেয়া প্রতিটি শিশুই প্রথম শ্বাস নিচ্ছে বিষাক্ত বায়ুর মধ্যে। ফলাফল, জন্মের পরপরই শুরু হচ্ছে এক ঝুঁকিপূর্ণ যাত্রা। জন্মের পর থেকে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া। শীতে এই শহরের বাতাসে যতটা না কুয়াশা, তার থেকেও বেশি থাকে ধুলোর আস্তরণ। প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে যেন ঢুকছে বিষ। বাঁচার জন্য যে শ্বাস নিতে হয়, সে শ্বাসই বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ধুলাবালিতে অনেক কাপকস হয়ে যায়, গলাগুলো আটকে যায়। ঠান্ডা, সর্দি, কাশ, তারপরে পরিবেশের সবসময় সবকিছু নোংরা থাকে ধুলা উঠতে উঠতে। এদিকে বছরের অন্যান্য সময়ের চেয়ে এবার শীতকালে কুয়াশায় বেশি পাওয়া যাচ্ছে PM 2.5 বা ছোট বিষাক্ত কণা, যা মানুষের ফুসফুসে ঢুকে বাড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আর তার প্রথম শিকার হচ্ছে শিশুরাই। একটু বাতাসে গেলে, একটু খেলাধুলা করলেই তাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। বংশগতর বাইরেও এখন আমরা দেখছি যে নতুন নতুন রোগী আমরা পাচ্ছি, যাদের কখনো আগে শ্বাসকষ্ট ছিল না,
কিন্তু নতুন করে এদের শ্বাসকষ্ট হচ্ছে এবং এটা সহজে ভালো হচ্ছে না। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকার গড় AQI ছিল 200, যা বিগত 11 বছরের ডিসেম্বরের গড় 205-এর তুলনায় কম হলেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিগত 9 বছরে আমরা মাত্র 50 দিন নির্মল বায়ু পেয়েছি। এই ধুলোবালি শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, ক্ষতিগ্রস্ত করছে শহরের প্রাণ প্রকৃতি এবং স্বাভাবিক সৌন্দর্যকেও। তবে বাস্তবতা হলো এসব জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ। এদিকে দূষণের তালিকায় বারবার ঢাকা শীর্ষে চলে আসার পেছনে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহন, ইটভাটার মতো সুনির্দিষ্ট কিছু কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দূষণের অবস্থাটা পরিমাপ করার জন্য বৈজ্ঞানিক অ্যানালাইসিস এখন আর প্রয়োজন নাই। খালি চোখেই দেখা যায় একটি ফিটনেসবিহীন যানবাহন চোখের সামনে দিয়ে যাওয়ার সময় কিভাবে ধোঁয়ায় চারদিক অন্ধকার করে ফেলছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রশ্ন করা হলে হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করাকে দায়ী করছেন তারা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম বাংলা, বিহার, এই পুরো বাতাসটা এই সময় ঢুকে এবং খুব ডিগ্রেডেড বাতাস, আমাদের যেটা আমরা বলি যে খুব দূষিত বাতাস, এটা অনবরত ঢুকছে এই সময়টায়। এইটা একটা বড় ফ্যাক্টর, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। এখানে আমাদের রিজিওনাল কোলাবোরেশন লাগবে। একটা প্ল্যান করা হচ্ছে, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান 24 থেকে 30 পর্যন্ত। সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন সমন্বিত নীতিমালা, কঠোর পরিবেশ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সড়কে খোঁড়াখুড়ি, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা সহ নানা কারণে খুলনা অঞ্চলে প্রতিদিন বাড়ছে বায়ুদূষণ। ধুলোবালুতে দূষিত হয়ে পড়েছে মহানগরীর বাতাস। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত 2 মাসে প্রতিদিনই খুলনার বায়ুমান ছিল অস্বাস্থ্যকর। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নগরবাসী। কিন্তু দূষণ কমানোর কোনো উদ্যোগ নেই পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দফতরগুলোর। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। বাতাসে ধুলাবালু উড়ার এ দৃশ্য খুলনা মহানগরী জুড়ে। ধুলায় আচ্ছাদিত গাছপালা, স্থাপনা। নিয়ম না মেনে উন্নয়ন কাজ, খোলা জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে রাখা ও সড়ক সংস্কারের অভাবে বাতাসে বাড়ছে ধূলিকণা। পরিবেশগত বিধি উপেক্ষা করে সিটি কর্পোরেশন, ওয়াসা ও সড়ক বিভাগের কাজের পাশাপাশি ব্যক্তিগত নির্মাণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ ইটভাটা ও সড়কের পাশে ইট বালু রেখে ব্যবসা এ দূষণ আরও বাড়াচ্ছে। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের হার বাড়ছে। প্রতিদিনের দূষণে অতিষ্ঠ নগরবাসী। ধুলার কারণে আমাদের শারীরিক অনেক ক্ষতি হচ্ছে। বাসা বাড়িতে মনে হয় পরিষ্কার রাখা যায় না। জীবনযাত্রার মান অনেকটা খারাপ পর্যায়ে চলে গেছে। প্রচুর ধুলাবালিতে আমাদের যে চোখ বন্ধ হয়ে যায়, তারপরে শ্বাসকষ্ট হয়, অনেক সমস্যা। মানদণ্ড অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে 151 থেকে 200 মাইক্রোগ্রাম ধূলিকণা থাকলে তা অস্বাস্থ্যকর। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, নভেম্বর, ডিসেম্বর ও চলতি জানুয়ারির প্রতিদিনই খুলনার বাতাস ছিল এই সীমার মধ্যে। এর মধ্যে কয়েকদিন ধূলিকণার মাত্রা ছাড়িয়েছে 200 মাইক্রোগ্রাম, অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর। দেশে সর্বোচ্চ দূষণকারী শহরও হয়েছে একাধিক দিন। খুলনার বায়ু দূষণ এখন নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ। সমন্বয়হীন উন্নয়ন কাজ আর দুর্বল নজরদারিতে জনস্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম মানা ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ ছাড়া এ পরিস্থিতি আরও জটিল হবে। এই সকল শিল্প কারখানাকে এবং যারা মোটামুটি দূষণকৃত বায়ু ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা করার দরকার। নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্বীকার করে সংশ্লিষ্ট দফতরগুলো বলছে, নির্দেশনা মানতে ও সচেতন করতে উদ্যোগ নিতে হবে পরিবেশ অধিদপ্তরকে। আর পরিবেশ অধিদপ্তর দায় দিচ্ছে উন্নয়ন সংশ্লিষ্ট দফতরগুলোকেই। পরিবেশ অধিদপ্তর যদি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে ডেকে একটা মিটিং করে এ ব্যাপারে তাদের নির্দেশনা প্রদান করে, তাহলে অন্যান্য সব স্টেক হোল্ডাররা মনে হয় আরেকটু সচেতন হতো। একটা সংস্থা কখনোই এটা ঠিক করতে পারবে না। পরিবেশ অধিদপ্তর একার পক্ষে সম্ভব না, সিটি কর্পোরেশনও একার পারবে না। সবাইকে আমাকে দায়িত্বশীল হতে হবে। অভ্যন্তরীণ দূষণের পাশাপাশি আন্তদেশীয় দূষিত বাতাসের প্রবাহে খুলনায় বায়ু দূষণ 30 থেকে 40% পর্যন্ত বাড়ছে বলে জাইকার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 2 সপ্তাহের বেশি সময় ধরে বরেন্দ্র জনপদে দেখা মিলছে না সূর্যের। দিনভর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বৈরী আবহাওয়ার সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে কৃষিতে। নষ্ট হয়ে গেছে বোরো ধানের চারাবীজ ও আলুর ক্ষেত।
প্রচণ্ড ঠান্ডায় মাঠে নামতে পারছেন না চাষিরা। এতে নওগাঁর বরেন্দ্র জনপদে বোরো ধান চাষাবাদ 1 মাস পিছিয়ে গেছে। বিলম্বিত চাষে বাড়তি খরচ ও ফলন বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষকরা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। উত্তরাঞ্চলের বরেন্দ্র জনপদে বইছে তীব্র শীতল হিমেল বাতাস। রাতভর কুয়াশা আর দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা নেমে এসেছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। গত 3 সপ্তাহ ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে এই অঞ্চলে। টানা বৈরী আবহাওয়ার প্রভাবে মাঠের চারা বীজ সহ বিভিন্ন রবি ফসল ক্ষতির মুখে পড়েছে। অনেক জমিতে ইতিমধ্যে ফসল নষ্ট হয়ে গেছে। পৌষের প্রথম সপ্তাহে বরেন্দ্র অঞ্চলের এসব মাঠে ধান চাষাবাদে ব্যস্ততা বাড়ে চাষিদের, কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে চাষিরা সময় মতো ধান চাষাবাদে নামতে পারছে না। এতে বিলম্বিত চাষাবাদ, অন্যদিকে বাড়তি খরচের বোঝা টানার কথা বলছেন চাষিরা। এবার তীব্র ঠান্ডার কারণে ধান লাগানো যাচ্ছে না। আবহাওয়া খুব খারাপ, বিছন সব সার মরে যাচ্ছে। এত ঠান্ডা, মনে করো যে পানিতে নামতে লাগলেই মনে করো যে হয়ে যাচ্ছে, হাত পা শীতকাশ লেগে যাচ্ছে, মাঠে কোনো কাজ করা যাচ্ছে না। এই অবস্থায় কৃষকদের উদ্বিগ্ন না হয়ে কৃষি বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা সবাই মিলে কৃষকের পাশে আছি, তাদেরকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। তো আমাদের একটা পরামর্শ থাকবে, এই ধরনের আবহাওয়া যদি থাকে একটু অনুমোদিত মাত্রায় ইউরিয়া সার স্প্রে করবে অথবা ছিটিয়ে দিবে। কৃষি বিভাগ জানায়, বৈরী আবহাওয়ায় নওগাঁ জেলায় প্রায় 400 হেক্টর জমির সরিষা, আলু, বোরো ধান ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ধান, নদী, খাল এই নিয়ে বরিশাল বিভাগের নদী বেষ্টিত একটি জেলা পিরোজপুর। এ জেলায় ছোট বড় 12টি নদী রয়েছে, আর এই নদীকে ঘিরেই চলে মানুষের জীবন ভাঙা করার খেলা। দক্ষিণের এই জেলা 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এখানকার অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে মৎস্য ও কৃষিকাজ করে। স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এ জনপদে। ঝড়, বন্যা ও নদী ভাঙন এ জনপদের মানুষের নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, নিজেদের ভাগ্য নয়, এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের উপর আস্থা রাখলেও হয়নি এ জনপদের তেমন কোনো উন্নয়ন। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর। এ জেলার আয়তন 1277.80 বর্গ কিলোমিটার। 2022 সালের জনশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা 12 লাখ। 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা। জাদুশিল্পী জুয়েলাইট, ক্রিকেট ব্যাট, নাজিরপুরের ভাসমান বাজার কিংবা স্বরূপ কাঠের পেয়ারা বাগান, দেশের সবচেয়ে বড় কাঠের বাজার সবই পিরোজপুর জেলায় অবস্থিত। পিরোজপুরের 3টি আসনের অন্যতম প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। পিছিয়ে পড়া এ সংসদীয় আসনগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ, মাদক নির্মূল, সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিতের দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। আমাদের বলশা নদীটাকে খনন করে পূর্বের ন্যায় যেন নিয়ে আসা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। বাংলাদেশে যদি 64টা জেলা থাকে, তার মধ্যে 63তম হচ্ছে পিরোজপুর। উপজেলার সমানও উন্নয়ন এখানে হয়নি। পিরোজপুরের বেকারত্ব সহ সারা দেশের বেকারত্ব একটি বেকার ভাতা থাকা প্রয়োজন। জনগণের প্রতিনিধি হিসাবে আসবেন, তাকে স্বচ্ছ থাকতে হবে, তাকে দুর্নীতিমুক্ত হবে। এখানের অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে মৎস্য ও কৃষিকাজ করে। স্বাধীনতার 54 বছর পার হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই জনপদে। ঝড়, বন্যা ও নদী ভাঙন এ জনপদের মানুষের নিত্যদিনের সঙ্গে। পিছিয়ে পড়া জেলা হিসেবে পিরোজপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করা, গ্যাস লাইনের সংযোগ স্থাপন করার দাবি সাধারণ মানুষের। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চলে ভাড়া বাসায়। এখনো হয়নি স্থায়ী অবকাঠামো। এ জেলায় গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প কারখানা। কর্মসংস্থান না হওয়ায় বেকার থাকছে বিশাল জনগোষ্ঠী। পিরোজপুরের দৃষ্টিতে যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের দিকে আগামী নেতৃত্ব বিশেষভাবে নজর দেবে এবং তারা এর জন্য লড়াই চালাবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ঠিক করবেন যাতে সব জেলার উন্নয়ন সমতালে হয়। পিরোজপুরের 3টি আসনে মোট ভোটার সংখ্যা 10,29,239 জন। সময় সংবাদ, পিরোজপুর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে। রাজনীতির মাঠে যেখানে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রত্যাশা, একদিকে প্রবীণ ভোটারদের দীর্ঘদিনের অর্জন আর অভিজ্ঞতা, অন্যদিকে নবীনদের স্বপ্ন, প্রশ্ন আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। দুই প্রজন্মের সেই অনুভূতি তুলে ধরেছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি বেষ্টিত মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে। তাই নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে চষে বেড়াচ্ছেন মাঠঘাটে। নানা কৌশলী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রার্থী পছন্দের ক্ষেত্রে ভোটারদের দৃষ্টি এবার আলাদা। প্রার্থীর যোগ্যতা নির্ণয়ের মানদণ্ড ভিন্ন। সময়ের বিবর্তনে বদলে গেছে দৃষ্টিভঙ্গি এবং ভোটের মাঠের কৌশল। সামান্য চা বিস্কিট খেয়েই রাতভর নির্বাচনী অফিসে বসে থাকার সংস্কৃতি বদল হয়েছে। ভোট মৌসুমে সার্বজনীন উৎসবের অভ্যেস এখন আর নেই। তা শুধু দলীয় কর্মী বা ভাড়া করা মৌসুমী কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ বলেও মনে করেন প্রবীণ ভোটাররা। আলুর দরপতন, সারের চড়া দর নিয়েও প্রার্থীদের কাছে প্রশ্ন রয়েছে তাদের। মুন্সিগঞ্জকে একটি বাসযোগ্য শহর তৈরি করে আমরা মনে করি যে মুন্সিগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেশ এবং দশের উন্নত করব, এরকম প্রার্থী চাই। কৃষক কিভাবে বাঁচতে পারবো, সার দিয়া, বীজ দিয়া, এমন একটা নিরীহ মানুষ চাই। এদিকে চুলচেরা বিশ্লেষণে দেশ তথা এলাকার স্বার্থ বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত করার কথা জানান তরুণ ভোটাররা। বিশেষ করে রাজধানীর কাছের অবহেলিত জেলা মুন্সিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও যোগাযোগের ভঙ্গুর অবস্থা, সড়ক যোগাযোগের নাজুক পরিস্থিতির পরিবর্তন, মেট্রো রেল সংযোগ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং কৃষিভিত্তিক অর্থনীতি সিন্ডিকেট মুক্ত করার দাবি নবীন ভোটারদের। কল কারখানার নামে নদী দখল, দূষণ বন্ধ সহ পরিবেশ রক্ষা বেশি জরুরি মনে করেন তারা। হসপিটাল, মেডিকেল, বিশ্ববিদ্যালয় যেটা বলি সেটা ঠিক করা প্রয়োজন। মুন্সিগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রয়োজন। যে যোগ্য আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে অতি দ্রুত, তাকে আমরা ভোট দেব। যেই জনপ্রতিনিধি হোক তার কাছে আমাদের এই আবদারটা থাকবে যাতে মুন্সিগঞ্জের মানুষের জন্য ভাবে, এই জনপদের মানুষের জন্য ভাবে। তবে ভোট দিতে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, প্রত্ন সম্পদ রক্ষা, পর্যটন বিকাশের লক্ষ্যে নিবেদিত ও একনিষ্ঠ যোগ্য ব্যক্তিত্বকেই বেছে নেবেন বলে জানান দুই প্রজন্মের ভোটাররা। জেলার 3টি আসনে 14,33,473 জন ভোটার। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা 77,467 জন। মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। উদ্যোক্তা সংকটে উদ্বোধনের 3 বছরেও পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি রাজশাহীর বিসিক শিল্পনগরী 2। জমির বেশি মূল্যের সঙ্গে জ্বালানি সহ নানা সংকটে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা। এতে বাস্তবে ধরা দিচ্ছে না 9,000 মানুষের কর্মসংস্থানের স্বপ্ন। তবে প্লটের দাম কমানোর সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত আলতাফ হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। কাগজে কলমে শিল্পনগরী, তবে বাস্তবে এ যেন এক মরুভূমি। নীরবতা, নিস্তব্ধতায় কার্যত অচল পড়ে আছে 172 কোটি টাকার প্রকল্প রাজশাহী বিসিক শিল্পনগরী 2। শিল্প প্রতিষ্ঠান স্থাপন, উৎপাদন বৃদ্ধি, রফতানি সম্ভাবনা সহ স্বপ্ন দেখানো হয়েছিল 9,000 মানুষের কর্মসংস্থানের। কিন্তু প্লটের অতিরিক্ত মূল্য, বিদ্যুৎ গ্যাসের অভাব, ব্যাংক সহায়তা সহ নানা সংকটে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা। এমনকি প্লট বরাদ্দ পেয়েও কাজ শুরু করতে পারেননি অনেকে। আমাদের এখানে যে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, এখানে যে জঙ্গল হয়ে আছে সেগুলোর কোনো এখনো ব্যবস্থা কোনো কিছু করা হয় নাই। ব্যাংক তো কোনো টাকা পয়সা দিচ্ছে না আমাদেরকে। জায়গার দামটা একটু বেশি, আমার পাশে অল্প দামে বিক্রি হচ্ছে জায়গা। উদ্যোক্তাদের অভিযোগ, শিল্পনগরীটিতে রয়েছে পরিকল্পনার ঘাটতি, অবকাঠামো ও বিনিয়োগ আকর্ষণের দুর্বলতা। প্লটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি করছেন তারা। সরকার যে ধরনের দাম নির্ধারণ করছে সেটা আমাদের জন্য আসলে বিশেষত ব্যবসা করার জন্য আমরা যাব, ব্যবসার যে পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে। প্লটের দাম কমানোর সুযোগ নেই উল্লেখ করে উদ্যোক্তাদের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান বিসিক কর্তৃপক্ষের। ভরাট করছেন, ওর উপরে স্থাপনা নির্মাণ করছেন, সব কস্টিং হয় জমির মূল্য নির্ধারণ হয়।
এখন এখানে জমির মূল্য যেটা কস্টিংয়ে আসে পড়ছে সেটাই এখন উদ্যোক্তাদের নিতে হবে। বিসিকের তথ্য মতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতুল এলাকায় 50 একর জায়গা জুড়ে 2022 সালের জুলাইয়ে উদ্বোধন করা হয় বিসিক শিল্পনগরী 2। 286টি প্লটের মধ্যে এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে মাত্র 71টি। কার্যক্রম চালু হয়েছে মাত্র 5টি প্রতিষ্ঠানের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। আবারও শীতের খবর। রাজশাহীতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। একই অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়েও। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে শীতের যে প্রকোপ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজশাহীবাসী। কারণ শীতের এই তীব্রতা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। গত এক সপ্তাহে কিন্তু শীতের যে প্রকোপ আপনারা জানেন, তীব্র থেকে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা রাজশাহী শিরোল রেল স্টেশন এলাকায় আছি। সেখানে বেশ কিছু ছিন্নমূল মানুষের এখানে বসবাস করে। আপনারা দেখছেন যে এখানে আসলে কত কষ্ট করে আসলে তারা রাত্রি যাপন করে, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানীয় আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন, গতকাল রাজশাহীতে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, তা আজ 1 ডিগ্রি বেড়ে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠেকেছে এবং সেটি সকাল 6টা নাগাদ সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ এখানে 97% বলে তারা বলছেন এবং শীতের এই তীব্রতা আরও কয়েকদিন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই অর্থে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কখনো মৃদু কখনো মাঝারি, এইভাবে আসলে চলছে। পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকালের দিকে আসলে কুয়াশা থাকার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং এই কারণে কিন্তু মাঝে মধ্যেই সড়কে আমরা দুর্ঘটনার হতে দেখছি, দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার ঝুঁকি দেখছি। পাশাপাশি সাধারণ মানুষ আসলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শীতের যে কনকরে ঠান্ডা বাতাস আছে, সেই কনকরে ঠান্ডা বাতাসের কারণে কিন্তু এখানে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ হতদরিদ্র মানুষ ও খেটে খাওয়া মানুষেরা। তারা যেটি বলছেন যে প্রতিদিন তারা কাজের জন্য আসলে সকালে ঘর থেকে বেরিয়ে কিন্তু খুব বেকায়দায় পড়ছেন। যারাও বা অফিসগামী যেসব মানুষজন যারা ঘর থেকে বের হচ্ছেন, তারাও মোটা কাপড় চোপড় পরে আসলে তারা বের হচ্ছেন। তারপরেও শীতের যে তীব্রতা এটি এত বেশি, সেটি আসলে এই কাপড় চোপড় পরেও সেটি আসলে মানছেন না বলে তারা জানাচ্ছেন। সব মিলে সাধারণ মানুষের ভোগান্তি প্লাস যদি আমরা বলি সেখানে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের ভোগান্তি, সেটি আসলে কয়েক গুণ মাত্রায় আসলে বেড়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 10 তারিখের পর আসলে এই প্রকোপ ধীরে ধীরে কিছুটা মানে কমে আসতে পারে, তখন এই দুর্ভোগের মাত্রাও কিছুটা কমতে পারে বলে তিনি কিন্তু জানাচ্ছেন। তো এর আগে এই কয়েকদিন আরো শীতের প্রকোপ থাকবেই, এমনটাই আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী সোহাগের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। রাজশাহীর মতো দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু কয়েক গুণ হারে আমরা লক্ষ্য করছি। গতকাল এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলে কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আমরা জেনেছি যে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল এই জেলার তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 7.5 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আমি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু চারপাশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং পথঘাট কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। বলে রাখি যে ঘন কুয়াশায় কারণে কিন্তু দৃষ্টিসীমার একেবারে কাছেই কিন্তু যে বস্তু বা জিনিসটি রয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। একই সাথে পাহাড়ি যে হিম বাতাস রয়েছে সেটাও কিন্তু কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি। একই সাথে যে কুয়াশার পরিমাণ রয়েছে তার কারণে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো যে কুয়াশা ঝরছে সেটাও আমরা
আমরা লক্ষ্য করছি। বলে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে বর্তমানে আবহাওয়ার যে আর্দ্রতা রয়েছে সেটা কিন্তু 97% রয়েছে। একই সাথে বাতাসের যে গতিবেগ রয়েছে সেটা কিন্তু ঘন্টায় 6 থেকে 8 কিলোমিটার বেগে বয়ে চলছে, এমনটি আমাদের জানিয়েছে। আমি দেখছি যে বেলা বাড়া শুরু করেছে, কিন্তু এই মহাসড়কে যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু তাদের গাড়ির যে হেডলাইট রয়েছে সেটা জ্বালিয়ে চলাচল করছে, কারণ এই যে পরিস্থিতি বিরাজ করছে এর কারণে কিন্তু সামনের দৃশ্য কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এর ফলে কিন্তু তাদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বলে রাখি পাহাড়ি হিম বাতাস এবং ঠান্ডার কারণে কিন্তু এই জেলার মানুষ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে দুর্ভোগে পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা দারিদ্র পর্যায়ের মানুষ রয়েছে তারা কিন্তু রাতের সময়টিতে সব থেকে বেশি বিপাকে পড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল আমরা দেখেছি দিনভর কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। বিকেল নাগাদ খানিকটা সূর্য দেখা গেলেও কিন্তু সে তার উত্তাপ ছড়াতে পারেনি। একই সাথে আকাশ ছিল মেঘলা। তবে দিনভর গতকালের অবস্থার মতো কিন্তু আজকের অবস্থা খানিকটা পরিবর্তন হয়েছে। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু গতকালের থেকে আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা রাতেও লক্ষ্য করেছি যে রাতেও যে ঠান্ডার পরিমাণ সেটা বেশি ছিল এবং চারপাশ কিন্তু কুয়াশায় ঢেকেছিল, এখনো তা আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা যখন এই যে আমি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে পঞ্চগড় শহরের বিভিন্ন পয়েন্টে বা রাস্তার পাশে কিন্তু যারা মানুষ কাজের উদ্দেশ্যে বের হয়েছে তারা কিন্তু উষ্ণতা পাওয়ার জন্য রাস্তার মোড়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমি জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিন আরো শীতের যে তীব্রতা রয়েছে সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে পাহাড়ি যে হিম বাতাস রয়েছে এর প্রভাবে কিন্তু এই জেলার মানুষের অনেকটা দুর্ভোগ শুরু হয়েছে, এমনটি আমরা জেনেছি বা দেখেছি। সবশেষ জানিয়ে রাখি যে শীতের তীব্রতার কারণে এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম পঞ্চগড় এবং রাজশাহীতে। সিরাজগঞ্জে দ্রুত গতিতে চলছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। মূল স্থাপনার নির্মাণ যজ্ঞের পাশাপাশি ইতোমধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে 6টি সার্ভিস লেন। এতে স্বস্তিতে চলাচল করতে পারছেন যানবাহন চালক ও যাত্রীরা। 2026 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হবে বলে প্রত্যাশা প্রকল্প পরিচালকের। অমৃত সেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। গোলচত্বরটি ঘুরে স্বাচ্ছন্দ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলায় চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, ফলে যাতায়াত হচ্ছে সহজ ও দ্রুত। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল সিরাজগঞ্জের হাটিকুমড়া সাসেক 2 প্রকল্পের আওতায় 2022 সালে শুরু হয় ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। প্রকল্পটিতে বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা লেনের সুবিধা রাখা হয়েছে, সেই সঙ্গে রয়েছে 3 চাকার যানবাহন চলাচলের রাস্তাও। ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল, SMBDর ব্রিজ নির্মাণ, সার্ভিস এরিয়া সহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি সার্ভিস লেন, ফলে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে চালক ও যাত্রীরা। যাত্রীদের ভোগান্তি নাই, আমরা যে ঘন্টার পর ঘন্টা বৈশা নাই। আগে যে গোল চক্করের জন্য যে জামটা ছিল এখন আমরা ওই জামটা এখন পাই না। বগুড়ার সাইড দিয়ে বগুড়ার গাড়ি চলে যাচ্ছে, আমার সাইড দিয়ে গাড়ি চলে আসছে। এই ইন্টারচেঞ্জ হওয়ার পর আমাদের যাতায়াত বা আমাদের গাড়ি ঘোড়া আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছি, কোনো আর ঝামেলা নাই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি 58%। 2026 সালের ডিসেম্বরে ইন্টারচেঞ্জটি বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। টোটাল 6টা সার্ভিস লেন চালু হয়েছে। এই 6টা সার্ভিস লেনের মাধ্যমে এখন যে কোনো লেগের বা যে কোনো দিকের গাড়ি অন্য দিকে চলে যেতে পারছে। এইটা একটা ইকোনমিক করিডোর হবে এবং এইটা একটা ইকোনমিক হাবের মতো, এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষ সহজে যাতে যাতায়াত করতে পারে সেই জন্য কতগুলি আন্ডারপাস আমরা করে দিয়েছি। 743 কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন এই আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জটি বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক গতি আসার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। পাবনার সাথিয়ায় একটি স্কুলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে চলছে পাঠদান কার্যক্রম। বড় দুর্ঘটনা আতঙ্কে ওই স্কুলের শত শত শিক্ষার্থী। ভবন ধসের আতঙ্কে বিদ্যালয়ে আসতে অনীহা অনেকের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সবুজ মোল্লার রিপোর্ট। দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তরা, পুরানো ও জরাজীর্ণ হয়ে পড়ায় বারান্দার খুঁটির কংক্রিট খসে পড়ে বেরিয়ে গেছে রড। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। আজকে আপনাদের
ক্লাস শুরু হচ্ছে। 1973 সালে পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠিত হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়টি। পরবর্তীতে 1980 সালে একতলা বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়। সেই ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। 2005 সালে সরকারিভাবে 3 তলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হলেও তাতে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় পুরানো ঝুঁকিপূর্ণ ভবনেও চলছে পাঠদান। মাঝে মধ্যে উপর থেকে খুলে খুলে যে এই সব ভাঙাচোরা পড়ে আমাদের মাঝে, সেই বৃষ্টি হলে চারদিকে একদম ভিজে যায়, বারান্দা দিয়ে তো হাঁটাই যায় না। এখন এই বিদ্যালয়টা নতুন করে উপস্থিতি হোক, তাহলে আমাদের ভালো হয়। বিদ্যালয়ের যে ভবনটা আছে এই ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের বাচ্চারা যখনই আসে আমরা বাড়ি থেকে আতঙ্কের মধ্যে থাকি, কখন যেন আমাদের বাচ্চারা আহত হয়ে বাসায় ফিরে আসে। পিলার, তারপরে আপনার ভীম টিমগুলা এ কখন ভেঙে পড়ে, সবাই একটা আতঙ্কের মধ্যে। 7টা আমাদের শ্রেণীকক্ষ আছে, তার মধ্যে 3টা একবার পরিত্যক্ত, পশ্চিম থেকে 3টা একবার পরিত্যক্ত এবং বাকি 4টা ক্লাস হয় এবং সেটা হয় ওই লোকে এরকম যে একটা জরাজীর্ণ। তবে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে যে অবস্থা এইটার বিষয়ে এবং একটা ভূমিকম্পরও তো একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং 2-1 শিক্ষার্থী মারাও গেছে, হয়তো আমাদের সাথে না কিন্তু ঢাকায়, কিন্তু এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে। তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বোত্তক সহযোগিতা থাকবে। বিদ্যালয়টিতে বর্তমানে 11 জন শিক্ষক, 2 জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং 400 জন শিক্ষার্থী রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গণ অভ্যুত্থানের 1.5 বছরেও বগুড়ায় পুরোপুরি স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। একের পর এক হত্যাকাণ্ড আর পুলিশের ওপর হামলায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। এছাড়া দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। পুলিশ বলছে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। চলতি বছরের 2 জানুয়ারি বগুড়ায় 2 মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত হন এক পুলিশ সদস্য। গত 1.5 বছরে এমন অন্তত 14টি হামলায় 3 জন ছুরিকাহত সহ 38 জন পুলিশ সদস্য আহত হন। এসব ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় 64 জনকে, আর পলাতক রয়েছে এজাহারভুক্ত 50 জন আসামি। শুধু পুলিশের উপরে হামলা নয়, বগুড়ায় হঠাৎই বেড়ে গেছে অপরাধ প্রবণতাও। গেল বছরে 14টি ডাকাতির ঘটনায় হত্যার শিকার হয়েছেন 5 জন। এছাড়াও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 35টি ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 57 জন। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে তুচ্ছ সব ঘটনায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা, মনে করেন সচেতন মহল। পুলিশকে গণবান্ধব হতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, সততা, দক্ষতা এবং একাগ্রতা নিয়ে পুলিশকে আগামী দিনে কাজ করতে হবে। যেখানে যেখানে অন্যায় সেখানে বগুড়ার পুলিশকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের হারানো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং পুলিশের যে আইনের যে শাসন সেটি প্রতিষ্ঠিত করতে গেলে এই জিনিসগুলো খুবই দরকার আছে। সাবস্টেন্টিভলি অপরাধ এবং সেগুলো আইনগতভাবে শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই অপরাধ স্বীকার করা বা অপরাধ করার পরেও তাদেরকে কিন্তু সেই ধরনের শাস্তি নিশ্চিত করা যায় নাই, যে কারণে এই শাস্তি নিশ্চিত করতে না পারার কারণে তারা অনেকখানি উৎসাহিত হচ্ছে যে না, অপরাধ করলে তো আসলে পার পাওয়া যাচ্ছে, সুতরাং আমি অপরাধ করতেই থাকবো, যে কারণে আমার ধারণা যে এই ঘটনাগুলো ঘটছে আর কি। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। পুলিশ গোছানোর যে বিষয়টা ছিল আমরা এখন একটা গুছিয়ে উঠেছি। যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি এবং মামলা নিয়েছি এবং সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ আস্তে আস্তে শক্ত অবস্থান যাচ্ছে এবং আমরা মনে করি যে এর পরবর্তীতে যে কোনো ঘটনাই হোক আমরা জিরো টলারেন্সের ভিত্তিতে সেগুলো মোকাবিলা করবো। গেল বছরে বগুড়ায় আত্মহত্যার হারও বেড়েছে ভয়ঙ্করভাবে। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 411 জন আত্মহত্যা করেছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন শবনম নিবিড়। ধন্যবাদ অর্জিতা। নাটোরে বিভিন্ন ফলের উৎপাদন বেড়ে গেছে, তবে সেই তুলনায় ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি বাগান মালিকদের। যদিও বাগান মালিকদের লাভবান করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ সহ রফতানিতে সহযোগিতা করার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। গাছে গাছে ঝুলছে সুমিষ্ট পেয়ারা, মাল্টা, ড্রাগন, বড়ি সহ নানা জাতের ফল। 2013 সালে 6043 হেক্টর জমিতে ফলের বাগান শুরু হলেই বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 10,478 হেক্টর। তবে ফলের উৎপাদন বাড়লেও ক্রেতা সংকটে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার দাবি বাগান মালিকের। তাদের অভিযোগ, সার, কীটনাশক ও
শ্রমিক খরচ বাড়ায় লাভ হচ্ছে না। সারের দাম বেশি, লেবারের দাম বেশি, জমিলিদের দাম বেশি, এতে আমাদের লস হচ্ছে। জিনিসগুলো যেহেতু পচনশীল, আমাদের দেশে সংরক্ষণের ব্যবস্থা নেই। বাইরে ইম্পোর্ট করা হোক, আমার জন্য এটা তাহলে ভালো হবে। যে কোনো ফলের দাম নির্ধারিত করা যায়, তাহলে একটু কৃষি আবাদ করে একটু সুযোগ সুবিধা পাওয়া যায়। এদিকে ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ফল চাষের জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এর জন্য যে পরিমাণ বীজ, চারা এবং সার বা বালাইনাশক দরকার, সেগুলোর জন্য আমরা কৃষি বিভাগ সবসময় সহায়তা দিয়ে যাচ্ছি। যাতে পণ্য রপ্তানি করতে পারে, সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো সম্পর্কে বিস্তারিত হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া আছে। 2025 সালে জেলায় 1,63,000 মেট্রিক টন ফল উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর। বগুড়ার মহাস্থানগড়ে কমেছে শীতকালীন সবজির দাম, এতে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আউয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। শীতের ভরা মৌসুমে আসলে তীব্রতার কারণে কিন্তু বগুড়ার যেই সবচাইতে বড় পাইকারি মোকাম সবজির, সেখানে কিন্তু সবজি সরবরাহ নেই বললেই চলে। আজকে এখন পর্যন্ত বেলা 7টা গড়ালেও কিন্তু এই যে মহাস্থানগড় সবজির মোকাম, সেখানে শুধুমাত্র মিষ্টি লাউ এসেছে এবং শীতকালীন যে অন্যান্য সবজিগুলো সেগুলোর সরবরাহ একেবারেই কমে গিয়েছে এখানে। এবং যেই মিষ্টি লাউ আজকে বাজারে এসেছে সেটি কেজিতে কিন্তু 15 টাকায় পাইকারিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু ফুলকপি যেটি ছিল শীতের অন্যতম সবজি, সেটি কিন্তু মাত্র কেজিতে 2 টাকা করে বিক্রি হলেও আজকের যে বাজার, সেখানে কিন্তু ফুলকপি বা বাঁধাকপি বা অন্যান্য যেই সবজিগুলো সেগুলো নিয়ে কিন্তু কৃষকদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। এর জন্য কিন্তু কৃষকরা দাবি করছেন যে এই ভরা মৌসুমেও আসলে যে সময়টিতে তারা এই শীতকালীন সবজিগুলোর উৎপাদন করে থাকেন, সেই শীতকালীন সবজিগুলোর দাম কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকার কারণে কৃষকরা একেবারেই তাদের যে উৎপাদন খরচ বা এই যে মাল সেগুলো নিয়ে আসার কারণে পরিবহনের খরচটুকু তারা উঠাতে পারছেন না। এর কারণে কিন্তু একেবারে কনকনে শীতে কিন্তু ক্ষেত থেকে তারা এই যে সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে সরবরাহ করে নিয়ে আসছেন না। এতে করে একেবারে বাজারের যে আসলে সংকট তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু দেখা দিয়েছে। এরপরেও যদি জানানোর চেষ্টা করি, শীতে যে নতুন আলু, সেই নতুন আলু কিন্তু 30 টাকা কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে এবং পুরাতন যেই আলু, সেই আলু কিন্তু মাত্র 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সিম 40 টাকা এবং যেই কাঁচামরিচ সেটিও 40 টাকা এবং পেঁয়াজ 50 টাকা কেজিতে মহাস্থান যেই পাইকারি মোকাম সেখানে বিক্রি হচ্ছে। এছাড়াও যে বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপি কিন্তু প্রতি পিস 10 টাকা হিসেবে মহাস্থানগড় মোকামে বিক্রি হচ্ছে, যেটির দাম কিন্তু ওঠানামা করছে। এছাড়াও যেমনটি বলছিলাম যে ফুলকপির দাম, সেটি কিন্তু একেবারে শায়েস্তা খানের আমলের মতো মাত্র 2 টাকা কেজিতে এখানে বিক্রি হচ্ছে। এবং কৃষকরা যেটি দাবি করছেন যে এই মহাস্থানগড় যেটি দেশের অন্যতম সবচেয়ে বড় সবজির মোকাম, সেখানে কিন্তু তারা একেবারে ন্যায্য দাম না পেলেও এই যেই সবজিগুলো এখান থেকে হাত বদলের সঙ্গে সঙ্গে যেই খুচরা বাজারগুলোতে রয়েছে সেগুলোতে সিন্ডিকেটের প্রভাবে কিন্তু অনেক বাড়তি দামে বিক্রি হয়। এতে করে ক্রেতারা যারা আছেন তারা কিন্তু বাড়তি দামে এই সবজিগুলো কিনে থাকেন। এবং এই যেই শীতকালীন যে সবজির মোকাম মহাস্থানগড়, এখান থেকে কিন্তু প্রতিদিন এই সময় 60 থেকে 70টি ট্রাকে করে এই সবজি দেশের বিভিন্ন প্রান্তে আসলে সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আউয়াল। ভোরের সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের। সামরিক কীর্তি আখ্যা, দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হতে প্রস্তুত বিরোধী নেত্রী মাচাদো। অরাজকতা তৈরি করতে দেশের বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হচ্ছে বলে মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, 15 বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো সুযোগ নেই। ক্ষুদ্র দুনিয়াকে স্বার্থে ব্যবহার করার পরে আজকে যারা ধর্মকে ব্যবহার করছে, যার মধ্য দিয়ে দেশে ফেতনাকে মব হচ্ছে বিভিন্ন জায়গায়। 15 বছরে তাদের দুঃশাসন বা তাদের বিভিন্ন ঘটনার কারণে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার কোনো সুযোগ নেই। এখন আওয়ামী লীগের ভোটাররা তারা কি সিদ্ধান্ত নেবে, তারা কাকে ভোট দিবে, কোথায় ভোট দিবে, এটা সিদ্ধান্ত একমাত্র তাদের।
মোংলায় সুন্দরবনগামী নৌযানে অভিযান চালানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। দুদিনে ফিরে গেছে প্রায় 10,000 পর্যটক। মঙ্গলবার সকাল থেকে পিকনিক কর্নার ঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো নৌযান। দূর দূরান্ত থেকে ঘাটে এসে ফিরে গেছেন দেশি বিদেশি পর্যটকরা। বোট মালিক ও কর্মচারীদের অভিযোগ, 4 জানুয়ারি বিকেলে নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা ওই ঘাটে অভিযান চালায়। এ সময় লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজ না থাকায় বেশ কয়েকটি নৌযানের সোফা, চেয়ার, ছাউনি খুলে নিয়ে যায় প্রশাসন। এর প্রতিবাদেই পরদিন সুন্দরবনে পর্যটক আনা নেওয়া বন্ধ ঘোষণা করেন নৌ পরিবহন শ্রমিকরা। নানা অনিয়মের অভিযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমদ ফরহাদের নেতৃত্বে চলে এই অভিযান। এ সময় কিছু অসঙ্গতি সহ অনেক চিকিৎসক ও স্টাফের অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন ওই কর্মকর্তা। হটলাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগের প্রেক্ষিতেই এই অভিযান বলেও জানান তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ওষুধ সরবরাহ, চিকিৎসক ও কর্মচারীদের নথিপত্র যাচাই করে দুদক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালু বোঝাই ট্রাক চাপায় আলম সাধুর এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে মাছ বোঝাই একটি আলম সাধু চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। আলমডাঙ্গার মাধবীতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলম সাধুর এক যাত্রী নিহত হন। নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে লাফ দিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হাট চক গৌরী বাজার থেকে চোর সন্দেহে কিছু যুবক মিঠুন সরকার নামে এক যুবককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে দৌড়ে হাট চক গৌরী বাজারে খালে ঝাঁপ দেয় সে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার না করে তাকে ভয় দেখাতে থাকে। একসময় সে পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহীর ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে। নিহত মিঠুন সরকার পেশায় দিনমজুর ছিলেন। সে ভান্ডারপুর গ্রামের বাসিন্দা। তার 3 বছরের একটি শিশু সন্তান রয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের 2 দিন পরে বাঁশবাগানে মিলল 7 বছরের শিশুর লাশ। ফুকরা ইউনিয়নের তারাইল বাজারের পশ্চিম পাশে একটি বাগানে স্থানীয়রা শিশুটি সিনথিয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শিশুটি। পরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে হত্যা করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরে সম্প্রতি জব্দ হওয়া আমদানি নিষিদ্ধ প্রসাধনীর চালান পাঠানো হয়েছে চট্টগ্রামে। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠান 28টি কার্টুনে প্রায় 800 কেজি সৌন্দর্যবর্ধক ক্রিম আমদানি করে। কাস্টমসের নীতি অনুযায়ী এসব পণ্য আমদানি নিষিদ্ধ। আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ভিত্তিক হওয়ায় জব্দ হওয়া পণ্যগুলো নেওয়া হয় চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায়। এছাড়া আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 500 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন এবং 2টি অবৈধ চুন কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দালদার ও পৌর ভবনাথপুর এলাকায় 3টি স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় 200 বাড়ির 500 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ জব্দ করা হয় 200 ফুট অবৈধ পাইপ ও রাইজার। পরে অনুমোদনহীন 2টি চুন কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীতে অবৈধভাবে একাংশ ভরাট শুরু হওয়া একটি পুকুর পুনরুদ্ধারে দিনব্যাপী তৎপরতা চালানো হয়েছে। ফিরিয়ে আনা হয়েছে অনেকটাই আগের অবস্থানে। পরিবেশ অধিদপ্তর ও ভূমি প্রশাসন জানায়, নগরের পঞ্চবটি এলাকায় 40% আয়তনের পুকুরটি সংরক্ষণ করছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে নানা উপায়ে জলাধারটি ভরাট করছিলেন মালিকরা। অভিযোগ পেয়ে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে শুরু হয় খনন।
আমরা কয়েকবার অভিযোগ পাওয়ার পরে আমরা কিন্তু সরজমিনে এসেছি, তাদেরকে বন্ধ করার জন্য বলে গিয়েছিলাম, কিন্তু তারা কথা শুনছিলেন না আমাদের। পুকুরটি প্রায় 1 বিঘার উপরে, তো আমরা এখন যতটুকু পুকুর আছে আমরা ততটুকু পুনঃখনন করব এবং যিনি মালিক আছেন ওনার বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। আমরা চাচ্ছি কি যে এখানে একটা ভালো একটা মেসেজ দিতে সবাইকে, যে যারা পুকুর খনন করবে অথবা যারা পুকুর ভরাট করবে অবৈধভাবে, যেটি হোক না কেন, সেটি ব্যক্তিগত জমিতে হোক অথবা সরকারি জমিতে হোক, আমরা এর বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি এবং আমরা এটিকে কঠোরভাবে দেখব। খাগড়াছড়িতে সাবেক ইউপি মেম্বারের বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির ভাল্লুক, হরিণ ও বানর উদ্ধার করা হয়েছে। বন বিভাগ জানায়, সাবেক জনপ্রতিনিধি নবদ্বীপ চাকমার তেঁতুলতলা এলাকায় বাগান বাড়িতে বন্যপ্রাণী থাকার খবরে অভিযান চালানো হয়। এ সময় একটি এশিয়াটিক প্রজাতির কালো ভাল্লুক, 6টি মায়া হরিণ ও 2টি বানর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে কক্সবাজার ডুলা হাজারা সাফারি পার্কের প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে, জানায় বন বিভাগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মঙ্গলবার কুমিল্লার 14 গ্রামে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা জানান বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে বিজিবি। অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে হতে না পারে, এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে, পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে, আপনারা জানেন পেপারে আসছে, আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি, যাতে নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে, এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি এবং বেশ কিছু ধরাও পড়েছে। নানা কর্মসূচিতে দিনাজপুরে পালিত হলো মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস। 1972 সালের এই দিনে মাইন বিস্ফোরণে প্রাণ হারান 5 শতাধিক বাঙালি। মঙ্গলবার সকালে মহারাজা স্কুল মাঠে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শহীদদের কবর জিয়ারত করা হয়। পরে জেলা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন কিউবান সেনা নিহত হওয়া সত্ত্বেও এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। কিউবান সেনাদের নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করে তদন্তের আহ্বান জানিয়েছে কারাকাস। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক তৎপরতার অংশ হিসেবে লাতিন আমেরিকার জলসীমায় পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যান ইউএসএস থমাস হার্নার। ফ্লোরিডার মেপোর্ট ঘাঁটি থেকে সোমবার যাত্রা করা জাহাজটি এর আগে চলতি বছর 2 দফা লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল। শুধু তাই নয়, শিগগিরই ডমিনিকান রিপাবলিকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ নামার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওয়াশিংটন বলছে এটি মাদক বিরোধী অভিযান, যদিও বিশ্লেষকেরা বলছেন এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিনদের সামরিক স্থায়িত্ব গড়ার কৌশল। ডমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন সান ইসিদ্রো এয়ারবেস ও লাস আমেরিকাস বিমানবন্দরের সীমিত এলাকা মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেক্সেতের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন তারা। এর মাধ্যমে অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ হিসেবে দেশটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হবে। চলতি বছরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানান বিশ্লেষকরা। এদিকে বিতর্কের সৃষ্টি করেছে সেপ্টেম্বরের অভিযানের জন্য কমান্ডারকে বাহবা দেয়া অবস্থায় মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেতের একটি ভিডিও। রিপাবলিকান ডেমোক্রেট উভয়ই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছর ক্যারিবীয় জলসীমায় অন্তত 19টি সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ভেনেজুয়েলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞ রামিরো রয়রো। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও প্রযুক্তি, মুদ্রা লেনদেন ও সীমান্ত বাণিজ্যে মার্কিন অবরোধের প্রভাব ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে বলে দাবি করেন তিনি। ভারী অপরিশোধিত তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের ঘাটতির কথা উল্লেখ করে রয়রো বলেন, ভেনেজুয়েলার তেলই মার্কিন শোধনাগারগুলোর প্রধান ভিত্তি, অথচ সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেই বাজারকেই অস্থিতিশীল করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে নির্মাণাধীন স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্ত্রী রি সল জু ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গাছ লাগানো ও নির্মাণ কাজ তদারকি করেন কিম। এ সময় নিহতদের নির্ভীক আত্মত্যাগকারী বীর বলে আখ্যা দেন তিনি। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার একটি নির্মাণাধীন স্মৃতিসৌধ পরিদর্শন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গাছ রোপণ, মাটি ফেলা নিয়ে নির্দেশনা দিতে দেখা যায় কিমকে। সঙ্গে ছিলেন কন্যা জু এ এবং স্ত্রী রি সল জু। ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে নির্মাণ করা হচ্ছে এই স্মৃতিসৌধ। এই কার্যক্রমের মাধ্যমে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আওতায় ইউক্রেন যুদ্ধে পাঠানো সেনাদের নিঃশর্ত আত্মত্যাগকে তুলে ধরেছে পিয়ংইয়ং। দেশটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 2024 সালে রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় উত্তর কোরিয়া প্রায় 14,000 সেনা ইউক্রেন যুদ্ধে পাঠায়। কিম জং উন নিহতদের নিঃসংকোচ আত্মত্যাগী বীর আখ্যা দেন। বলেন, দলের অনুগত এমন বাহিনীকে কেউ পরাজিত করতে পারে না। একই দিন পিয়ংইয়ংয়ে নতুন একটি ছবি প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে কিমের নেতৃত্বে দেশের সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা হয়। বিশ্লেষকরা বলছেন, স্মৃতিসৌধ এবং প্রদর্শনী কেবল সম্মান প্রদর্শনের মাধ্যম নয়, এটি কিমের রাজনৈতিক ক্ষমতা ও সেনাবাহিনীর প্রতি আনুগত্যকে দৃঢ় করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ সময় কোরিয়া উপদ্বীপে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানান চীনা প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সস্ত্রীক সেলফি। বেজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে চীনা প্রেসিডেন্টের দেয়া শাওমি ফোনে একসঙ্গে সেলফি তোলেন দুই প্রেসিডেন্ট। এ সময় ফোনের ক্যামেরার প্রশংসাও করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। পরবর্তীতে ছবিগুলো নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। তাদের এই ছবি যেন বার্তা দিচ্ছে দুই রাষ্ট্রের সম্পর্কে নতুন ধাপের। বৈঠকে লি জানান, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের আমলে চীনের সঙ্গে যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তা পুনরুদ্ধারের সুযোগ করে দিচ্ছে এই সফর। তাই অতীত ভুলে নতুন ভবিষ্যতের দিকে এগোনোর আহ্বান জানান তিনি। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ইস্যু উঠে আসে। 2016 সালে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে চীনে কোরীয় গান ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ধীরে ধীরে তা প্রত্যাহার করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একমত হন দুই নেতা। একই সঙ্গে জাপানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের ধারণা, জাপানের বিরুদ্ধে এশিয়ায় মিত্র খুঁজছেন শি, আর তাই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধুত্বে এতটা আগ্রহী হতে দেখা যাচ্ছে তাকে। যদিও টোকিওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেখা যাচ্ছে সিউলকে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সংকট সমাধানে চীনের সাহায্য চায় দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করতে বেজিং এর সঙ্গে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেন লি। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্র ত্যাগে কিম জং উন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে শি জিনপিং প্রশাসনের সাহায্য চায় সিউল। তবে চীন বরাবরই উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছে। দুই নেতার বৈঠকের আগে সামরিক মহড়ার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের সক্ষমতা জানান দিতেই এই উদ্যোগ বলে জানায় কিম প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গ্রিনল্যান্ড ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন আগ্রহে কূটনৈতিক উত্তাপ বাড়ছে। দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন। এদিকে সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়ালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্ক। নিরাপত্তা ইস্যুতে কোপেনহেগেনকে সহযোগিতার কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলায় অভিযানের পর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলা সহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যের জেরে ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে জোটভুক্ত আরেকটি দেশে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ন্যাটো সহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ডেনমার্ককে ইউরোপীয় ও ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে স্পষ্ট সমর্থন জানান। গ্রিনল্যান্ডের প্রশ্নে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই এবং দ্বীপটির ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্ক নির্ধারণ করবে বলে মন্তব্য করেন স্টারমার। নিরাপত্তা ইস্যুতে ডেনমার্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। ন্যাটোর ভেতরে ঐক্য ও সার্বভৌমত্বের নীতিকে সামনে রাখার কথাও বলেন তিনি। গ্রিনল্যান্ড কোনো স্বাধীন দেশ নয়, এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড, কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ না করলেও দ্বীপের নিরাপত্তা ও পররাষ্ট্র ইস্যুগুলো দেখে ডেনমার্কই। রাইসা জান্নাত, সময় সংবাদ। ঘড়ির সময় আরও থাকছে। আইপিএল না নিলেও মুস্তাফিজকে লুফে নিল পিএসএল। ফ্র্যাঞ্চাইজি আসরটিতে নাম তালিকাভুক্ত করলেন কাটার মাস্টার। সম্মান ও নিরাপত্তা পেলে আপত্তি নেই বিসিবির। মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট। মঙ্গলবার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার জোহর বাহরু ক্যাম্পাসে এই বিশেষ ইভেন্টটি আয়োজিত হয়। একাডেমিক অঙ্গনে ওয়ার্ডপ্রেসকে জনপ্রিয় করার এই আয়োজনে মূল নেতৃত্বে ছিলেন এক ঝাঁক মেধাবী বাংলাদেশি তরুণ। লিড অর্গানাইজার মোহাম্মদ ইব্রাহিম এবং কো-লিড নাসিম মিয়ার দক্ষ পরিচালনায় 5টি দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেন। রেজিস্ট্রেশন থেকে ম্যানেজমেন্ট সবখানেই ছিল বাংলাদেশি ভলান্টিয়ারদের সরব উপস্থিতি। এমনকি কুইজ প্রতিযোগিতায় সেরা 5-এর 2জনই ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী। তীব্র তুষারপাত ও বরফে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে পিচ্ছিল সড়কে দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। ফ্রান্স, নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি ইউরোপের দেশে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এদিকে সিরিয়াতেও তুষারপাতের মধ্যে তাঁবুতে আটকে রয়েছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। ভারতের উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভোরের আলো ওঠার আগেই প্যারিস ঢেকে গেছে সাদা নীরবতায়। রোমান্টিক শহরটির রাস্তায় সৌন্দর্যের সঙ্গে ছড়িয়ে পড়েছে বিপদের ছায়া। তীব্র তুষারপাতে সৃষ্ট বরফাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির 38 জেলায় তুষার ও ব্ল্যাক আইসের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আকাশপথেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। রানওয়ে পরিষ্কার ও ডি-আইসিং এর জন্য প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় 40% এবং ওরলি বিমানবন্দরে 25% ফ্লাইট বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডাম স্কিফোল বিমানবন্দরে বাতিল হয়েছে 400-র বেশি ফ্লাইট। ফোনে কোনো ধরনের তথ্যই পাচ্ছি না, ইন্টারনেট বা ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না, কোনো অভিযোগ জানানো যাচ্ছে না, কোনো বার্তাও পাঠানো যাচ্ছে না। আমরা এরকম গৃহহীন মানুষের মতো অবস্থায় আছি। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটেনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল, রেল ও সড়ক যোগাযোগের সৃষ্টি হয়েছে বিঘ্নতা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মানি, ইতালি ও বলকান অঞ্চলেও তীব্র ঠান্ডা, তুষার ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছরের বেশি সময় পরও সিরিয়ার উত্তরাঞ্চলে অস্থায়ী ক্যাম্পে মানবেতর অবস্থায় আছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। আলেপ্পোর আজাজের কাছে শামস ক্যাম্পে তীব্র শীতে তুষারে ঢেকে গেছে তাঁবু। চারপাশ কাদায় থই থই। অনেক তাঁবুই বরফের চাপে ধসে পড়েছে। কোথাও কোথাও তাঁবুর ভেতরে পানি ঢুকে ভিজে গেছে সবকিছু। এদিকে দক্ষিণ এশিয়াও শীতের দাপট। ভারতের আবহাওয়া বিভাগ উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। কাশ্মীর, লাদাখ ও হিমালয় অঞ্চলে তাপমাত্রা 0-এর নিচে নেমে এসেছে। কোথাও বৃষ্টি ও তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এখনো আইসিসির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বিসিবির চিঠির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনঅফিশিয়াল চ্যানেলে বিভিন্ন প্রস্তাবের কথা শোনা গেলেও সেগুলো নিয়ে আপাতত ভাবছে না বিসিবি। আনুষ্ঠানিকভাবে কিছু পেলে সরকারের কোর্টে বল ঠেলে দেবে তারা। তবে ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে এখনও অনড় অবস্থানে ক্রিকেট বোর্ড।
আইসিসি বিসিবি অনলাইন সভার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন ২২ গজের মঞ্চে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি। আইসিসির কাছে সাফ জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তন করতে অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে আইসিসি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রস্তাবেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বোর্ড। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হাতে সময় খুব বেশি নেই। বাংলাদেশের অনড় অবস্থানে কোন পথে হাঁটতে পারে আইসিসি? বেশ কয়েকটি পথ খোলা থাকলেও প্রতিটি ধাপেই আছে জটিলতা। ক্রিকেট দুনিয়ায় যেহেতু ভারতই সর্বেসর্বা, তাই বিসিসিআইকে দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর উদ্যোগ গ্রহণ করতে পারে আইসিসি। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ভারতে যাওয়া সম্ভব নয় বলে এ সময় পার পেতে পারে বাংলাদেশ। নিরাপত্তা বাড়িয়ে নতুন প্রস্তাব দেয়া হলেও তা না রাখারই আভাস দিয়েছে বোর্ড। তাই ভেন্যু পরিবর্তন করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে চাইবে আইসিসি, এমন আভাসই পাওয়া যাচ্ছে চারদিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার একের পর এক দরজা খুলছে মুস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএলে আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কাটার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার ৩ দিনের মাথায় সাতক্ষীরা সায়ানাইডকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে ঘোষণা দেন তারা। পিএসএল এর নতুন যুগে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজিটি এবার যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মুস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মুস্তাফিজকে নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজ। প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের ক্রিকেটাররা সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলবে। এক্ষেত্রে বিসিবি কখনোই প্রতিবন্ধকতা তৈরি করবে না বলে জানান পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট বোর্ড অপমানিত এবং ক্ষুব্ধ। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা শতভাগ সঠিক বলেও মনে করেন আসিফ। রাজনৈতিক ইস্যু তৈরি করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট স্পিরিট পরিপন্থী কার্যক্রমে ক্ষুব্ধ দেশটির সাধারণ ক্রিকেট সমর্থকরাই। জল গড়িয়েছে অনেক দূর। ভারত বাংলাদেশ ঘুরে এই সংকট এখন আইসিসির টেবিলে। দুপক্ষের অনড় অবস্থানে আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়েই বিপাকে বিশ্ব ক্রিকেট। আইপিএল মূল্যায়ন করতে না পারলেও মোস্তাফিজের মতো ক্রিকেটারকে ফাঁকা পেয়ে সেই সুযোগ লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। এরই মধ্যে কাটার মাস্টারকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে ফিজের ছবি, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে বিসিবি বলছে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে সব ফ্র্যাঞ্চাইজ লিগেই। আমাদের প্লেয়াররা দেশ বিদেশে খেলবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, রেমিটেন্স নিয়ে আসবে, আর দেশের জন্য তারা একটা শপথ নিয়ে তো খেলে। বাংলাদেশ টিমে খেলার স্বপ্নে তো সবাই খেলে। তো আমরা তো আমাদের প্লেয়ারদেরকে আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের যে একটা ফুল স্ট্যাটাস আমাদের আছে আইসিসির, সেটার জন্য সমন্বয় থাকে। আমরা একটা পূর্ণাঙ্গ সদস্য আইসিসির, আমরা টেস্ট প্লেয়িং কান্ট্রি এবং আমাদের সব ফরম্যাটে আমাদের অবস্থান আছে। তো সুতরাং আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে এবং যেখানে তাদের নিরাপত্তা এবং সম্মান বিরাজমান থাকবে, বজায় থাকবে, সেখানে তারা খেলবে ইনশাআল্লাহ। এদিকে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি দাবি উঠেছে শুধু টেলিভিশনে নয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও যাতে আইপিএল না দেখা যায় তার ব্যবস্থা করা, যে বিষয়টিকে যথোপযুক্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। আইপিএল এর সিদ্ধান্তটা সম্প্রচারের সরকারের, তো এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেহেতু আমরা শকড, মুস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত, বিব্রত, সেদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের দাবি একটাই, যেহেতু মুস্তাফিজ নেই আমরা সেখানে অপমানিত হয়েছি। আইপিএল সম্প্রচার চলতে পারে না। নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র সব কিছু তারা খুব সেন্সিটিভ। তো তাদের চিন্তা মাথায় রাখতে হবে আমাদের, এবং সাধারণ দেশবাসী যারা আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএল এর সম্প্রচার বয়কট করা, এবং এটার সাথে আমার সমর্থন আছে। মুস্তাফিজ ইস্যু কেন্দ্র করে বিসিবির ভারতের টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বিপাকে বিসিসিআই। বিভিন্ন মহলে গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ম্যানেজ করার চেষ্টায় আছে ভারত। তবে এই বিষয়ে একেবারে অনড় অবস্থানে বিসিবি।
এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে ভেবে চিন্তে আইপিএলে নাম দেবেন বলে জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আইপিএল থেকে বাদ দিলেও ফিজের মধ্যে কোনো পরিবর্তন দেখছেন না তার সতীর্থরা। বিশ্বকাপের শেষ পর্যন্ত নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও সেখানে সমস্যা দেখছেন না সাইফুদ্দিন সাকিবরা। একই ধরনের কন্ডিশন হওয়ায় ভেন্যু পরিবর্তন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মত তাদের। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না, ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওইরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। মুস্তাফিজ এমনই, চারপাশের কোনো কিছুই তাকে খুব একটা ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় ভেসে যান না কখনোই। তাই তো টিম বাসে গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার পরও দেখাননি কোনো প্রতিক্রিয়া। অথচ তার পাশে পুরো দেশ। শেষ কবে একজন ক্রিকেটারের পাশে এভাবে পুরো দেশ দাঁড়িয়েছিল সেটা বলা কঠিন। তাই তো বিপিএল এ খেললেও ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ নিয়ে আগ্রহ সবার। ভারত ক্রিকেট বোর্ডের আচরণ ভালোভাবে নেননি ফিজের সতীর্থরাও। তাই আগামীতে আইপিএল নিলামে নাম দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম সাকিব। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। সেখান থেকে বুলবুলের বোর্ড সরে আসবে না পাওয়া যাচ্ছে এমন আভাসও। বিসিবির মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু পরিবর্তনের কথা। তবে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন। তাই শ্রীলঙ্কায় খেলতে হলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল। বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ। আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। অবশ্য বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না তারা। বিপিএল শেষে শুরু করতে চান বিশ্বকাপের প্রস্তুতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। মুস্তাফিজকে আইপিএল থেকে এভাবে বাদ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে ভারত। তবে খেলার পাশাপাশি তাদের সঙ্গে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হোক তা চান না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলেও মনে করেন তিনি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, ভারতের শুভবুদ্ধির উদয় হলেই দুদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করবে। ক্রিকেটের ময়দান ছাপিয়ে টি-20 বিশ্বকাপ আর আইপিএল এখন বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু। শুধু বোর্ড কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট নন, দুদেশের সরকারও গভীরভাবে পর্যবেক্ষণ করছে সামগ্রিক পরিস্থিতি। কঠিন সিদ্ধান্ত নিয়ে ভারতের যথেচ্ছাচারের একটা জবাব দেয়া হয়েছে ঠিকই, তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে কৌশলী পন্থাও অবলম্বন করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হবে। আমরা যেটা আশা করি প্রধানত ওখান থেকে, যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। বক্তব্যে শান্তির বার্তা থাকলেও একেবারে ছেড়ে কথা বলেননি দুই উপদেষ্টা। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে যেভাবে বিতর্ক উস্কে দিয়েছে ভারত, এরপর আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। তাই বিশ্বকাপে ভারতে দল না পাঠানো এবং আইপিএল সম্প্রচার বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি বাংলাদেশ। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় না। স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক
এটা দুই দেশের জন্য কার জন্য ভয়াবহ। হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই, হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো। আর এর আগে তো ইস্ট ওয়েস্ট জার্মানি যেত সেতো। যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষে এটা বিবেচনা করে এটা করেছে হবে। একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া। তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি, বুঝছেন না? যে ঠিক আছে ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে, আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না, আমরা তোমরা যেহেতু IPL এর খেলা নিয়ে, তো ওই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা, সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত। ধর্ম, রাজনীতি, কূটনীতির মারপ্যাচে প্রিয় ক্রিকেট বাংলাদেশের কারো কাছে যা মোটেও সুখকর নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর খবর। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে এবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। টানা 4 ম্যাচ হারলেও এখনও প্লে অফের আশা ছাড়েননি দলটির পাকিস্তানি ক্রিকেটার মাস সাদাকাত। অন্যদিকে টানা 3 হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। প্লে অফের রেসে টিকে থাকতে তাদের সামনেও জয়ের বিকল্প নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিপিএলে টানা হারের রেকর্ডটা দুর্দান্ত ঢাকার দখলে। 2024-এর আসরে 11 ম্যাচ হেরেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সে দলের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব সাবেক অধিনায়কের কাঁধে। চলতি আসরেও তার দল খুব একটা সুবিধা করতে পারছে না। টানা 4 ম্যাচ হেরেছে নোয়াখালী। সবশেষ ম্যাচে চলতি বিপিএলের সর্বনিম্ন দলীয় রানে অল আউট হয় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। দলটার মাঠের পারফরমেন্স অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সবশেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন জাকের আলী অনিক। ঢাকার বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ সময় ইনডোরে আলাদাভাবে অনুশীলন করেন এই ব্যাটার। দলের বোলিং এখন পর্যন্ত খুব একটা খারাপ না করলেও ব্যাটিংটাই ভোগাচ্ছে নোয়াখালীকে। সৌম্য নবীরা যোগ দিলেও দলের ভাগ্য পরিবর্তন হয়নি খুব একটা। তারপরও প্লে অফের আশা ছাড়ছে না নোয়াখালী এক্সপ্রেস। আশা করছি নোয়াখালী প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করছি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছি। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে জয় তুলে নেয়ার চেষ্টা করব। ঢাকার অবস্থাও কিছুটা নোয়াখালীর মতোই। গেলবারের তুলনায় ভালো স্কোয়াড করলেও দলটার তীরে এসে তরি ডুবছে ব্যাটিং ব্যর্থতার জন্য। সিলেট রংপুরের কাছে হারতে হয়েছে শেষ ওভারে। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ নিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। জাতীয় দলের হয়ে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা সাইফ হাসান ক্যাপিটালস জার্সিতে প্রতিটা রানের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। অবশ্য এত কিছুর পরও ঢাকা ক্যাপিটালস প্লে অফের আশা ছাড়ছে না। এখনো অবশ্যই আমাদের অপরচুনিটি আছে। আর আপনারা যদি দেখেন, আমরা আসলে সত্যি বলতে পুরো টুর্নামেন্ট ভালো ক্রিকেটটা খেলতেছি, হয়তো বা লাকটা আমাদের প্রেফার করতেছে না। এক্সেপ্ট চিটাগংয়ের সাথে ছাড়া আমরা বাকি 3টা ম্যাচ খুব সুন্দর খেলেছি। গত ম্যাচ যদি আপনারা দেখেন, একদম ক্লোজে গিয়ে আমরা হেরেছি। তো যদিও এটা আমাদের জন্য হতাশাজনক, তারপরও ওভারকাম করার যথেষ্ট সুযোগ আছে। তো এখন আমাদের লক্ষ্য অ্যাটলিস্ট টপ 3-4 থেকে কোয়ালিফাইটা নিশ্চিত করা। তো এই লক্ষ্যে আমরা ভাবতেছি। 4 ম্যাচ খেলে 1 জয় নিয়ে ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের 5ম স্থানে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এদিকে বুধবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ সিলেট। বিপিএল এ বিরতির দিনে মাঠে ঘাম ঝরিয়েছেন সিলেট টাইটান্সের ক্রিকেটাররা। সবার জেতার মানসিকতা কাজে লাগিয়ে ধারাবাহিক জয়ের প্রত্যাশা মেহেদী মিরাজদের। এদিকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে সিলেটের বিপক্ষে ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে চট্টগ্রাম রয়্যালসের কাছে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মাঝপথে এখন বিপিএল, এর মধ্যে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শিরোপার প্রত্যাশায় জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের দলে বেরানো সিলেট টাইটান্স সমর্থকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না। 6 ম্যাচে 3 জয়ে টেবিলের 3য় অবস্থানে চায়ের শহরের দলটি। বিরতির দিনে মাঠে ঘাম জড়িয়েছেন টাইটান্সের ক্রিকেটাররা। চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে বোলিং ব্যাটিংয়ে শান দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে কাজ করে এসে অনুশীলনে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ ইমরুল কায়েস। এক আসর ব্যবধানে ভিন্ন দায়িত্ব নিয়েছেন তিনি। মূলত ক্রিকেটার হিসেবে নিজের নামের সুবিচার করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল। আমার ক্যারিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি।
ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এই বছর হয়তো আমি খেললে টিমে একটা বা দুইটা বা তিনটা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না, এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঝে ছন্দ হারায় সিলেট। রংপুর ও চট্টগ্রামের বিপক্ষে হারের পর নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়ায় মেহেদী মিরাজের দল। পারভেজ ইমন আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে। তবে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে টাইটান্স। ব্যক্তিগত আর অনাপত্তি না পাওয়ার কারণে বেশ কয়েকজনকেই পাচ্ছে না দল। তবে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি প্রতিশোধের মিশন, লক্ষ্য ধারাবাহিক ম্যাচ জয়ের। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ড সেট আপ আমাদের উইনিং করার জন্যই আছে, যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। হোপ এখনো খেলা আসার সামনে, আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। এদিকে সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও আশা হারাচ্ছে না বন্দর নগরীর দলটা। যদিও ব্যাটিংয়ের দুর্দশা ভোগাচ্ছে দলটাকে, তবে আলো কাটছেন বোলাররা। দেশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন শরীফুল ইসলামের। শীর্ষস্থান দখলে নিতে সিলেটের বিপক্ষে ম্যাচটা বাড়তি গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম। এই ম্যাচ জয়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে শেখ মেহেদীর দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। ঢাকা 17 আসনে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নে সহযোগিতা কামনা। ওসমান হাদি হত্যায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন, মাস্টার মাইন্ড মহানগর যুবলীগ নেতা বাপ্পি, দাবি ডিবির। যোগসু নির্বাচনের ভোট গণনা নিয়ে জটিলতা। কারিগরি ত্রুটির কারণে 4 ঘন্টা বন্ধ থাকার পর মধ্যরাতে ফের শুরু। ভোট পড়েছে 60% বেশি। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শাহজিন। ধন্যবাদ নিবিড়। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।